আজকের ক্লাসে আমরা আলোচনা করব বর্গমূল নিয়ে। এখন বর্গমূল নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে বর্গমূল কি, বর্গ সংখ্যা কি, প্রতিটি সংখ্যার বর্গমূল নির্ণয় সম্ভব কিনা, দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় এবং ভগ্নাংশের বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব। এখন বর্গমূল জিনিসটা কি? বর্গ সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করি। এখন বর্গ সংখ্যা কি? বর্গ সংখ্যা হলো এমন সংখ্যা, দেখো বর্গ সংখ্যা কি বলতে আমরা বুঝি না, বর্গ সংখ্যা হলো এমন একটা সংখ্যা যেটা দুটো একই রকম সংখ্যার গুণফল। দেখো আমি এখানে নিয়েছি 1 2 3 গুণ 1 2 3, এই দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি 15129। তাহলে এখন বর্গ সংখ্যা হলো 15129 এবং এদের বর্গমূল হলো 1 2 3, অর্থাৎ 123 গুণ 123 করলে আমরা পাচ্ছি 15129। তাহলে 15129-এর বর্গমূল হলো 123। তাহলে 15129 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এর বর্গমূল হচ্ছে 123। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হলো সেই সংখ্যা যার বর্গমূল করলে আমরা সম্পূর্ণ সংখ্যা পাবো, অর্থাৎ কোনো দশমিক বা কোনো ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা অন্য কোনো ভগ্নাংশ আমরা পাবো না। সেটি পূর্ণ সংখ্যায় তার বর্গমূল নির্ণয় করা যাবে। তাহলে সেইগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন এই 15, 12, 9 অর্থাৎ 15129 এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। কেন? দুটো সেম সংখ্যা 123 গুণ 123 করে আমরা পেয়েছি 15129। তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এর বর্গমূল হচ্ছে 129। তাহলে বর্গমূল কি বলতে আমরা কি বুঝতে পারছি না, বর্গমূল হলো সেই জিনিস যেটা থেকে পূর্ণবর্গ সংখ্যার উৎপত্তি হয়েছে, অর্থাৎ যে দুটো সেম সংখ্যা বা একই সংখ্যা গুণ করে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পেয়েছি, সেই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। মূল অর্থে আসল, অর্থাৎ বর্গের যে সংখ্যা, অর্থাৎ আসলে যে সংখ্যা দুটো গুণ করে পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়েছি সেই সংখ্যাটি হচ্ছে বর্গমূল। এখন এরম একটি সংখ্যা যদি আমাদেরকে দিয়ে দেয়, এখন 123 কীভাবে বের করব, সেটি হচ্ছে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি। তাহলে বর্গ সংখ্যা কি? তাহলে বর্গ সংখ্যা হলো সেই সংখ্যা যাকে বর্গমূল করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাব। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা বলতে আমরা বুঝতে পারছি যে বর্গমূল করলে আমরা যদি পূর্ণ সংখ্যা পাই তবে সেটি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন প্রতিটি সংখ্যার বর্গমূল নির্ণয় করা কি সম্ভব? হ্যাঁ, প্রতিটি সংখ্যার বর্গমূল নির্ণয় করা সম্ভব, আবার সম্ভবও নয়। কেন না, প্রতিটি সংখ্যার বর্গমূল করলে আমরা সবসময় যে পূর্ণ সংখ্যা পাবো তা নয়, আমরা দশমিক সংখ্যা পেতে পারি। যেমন 2, 3, 5, 7 এগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়, এদের বর্গমূল করলে আমরা কখনো পূর্ণ সংখ্যা পাবো না। আবার 4, 16, 9, 25, 36 এদের বর্গমূল করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাহলে এগুলি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে প্রতিটি সংখ্যার বর্গমূল নির্ণয় করা যেতে পারে, কিন্তু সেটি পূর্ণবর্গ সংখ্যা পাবো এরকম কোনো সম্ভাবনা, নিশ্চিত সম্ভাবনা নেই। সেখানে আমরা দশমিক সংখ্যাও পেতে পারি। আবার দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা কি সম্ভব? হ্যাঁ, দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা সম্ভব। দশমিক সংখ্যারও বর্গমূল নির্ণয় করা যায়, আবার ভগ্নাংশেরও বর্গমূল নির্ণয় করা যায়। সেগুলি আমি পরের ক্লাসে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব সেটা শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতি নিয়ে। দেখো, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই বর্গমূলের নামতাটা। এই বর্গমূলের নামতাটার বিশেষত্ব কি না, 1 × 1 1, 2 × 2 4, 3 × 3 9, 4 × 4 16, 5 × 5 25, 6 × 6 36, 7 × 7 49, 8 × 8 46, 9 × 9 89। আরও হতে পারে, কিন্তু সেগুলো আমাদের দরকার নেই। এইটুকু জানলেই, অর্থাৎ 1 to 9 এইটুকু জানলেই আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। এখন বর্গমূল নির্ণয় করতে গেলে এই বর্গমূলের যে নামতাটা আমরা দেখতে পাচ্ছি, এটি যে সবসময় লাগবে তা নয়, শুরুতে এই নামতাটা আমাদের কাজে লাগবে। তাহলে আসা যাক বর্গমূল নির্ণয়ের পদ্ধতিতে। তো বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দুটি আছে। আমরা জানি যে বর্গমূল দুটি পদ্ধতিতে নির্ণয় করা যায়, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটা হচ্ছে ভাগ পদ্ধতির সাহায্যে। উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় পদ্ধতিটা খুবই সোজা এবং খুব সাধারণ একটা বিষয়,
এর মধ্যে কোনো জটিলতা নেই। ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয়টাই আমরা আলোচনা করতে চলেছি। তখন ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করার আগে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়টা সংক্ষেপে একটু দেখে নিই। দেখো আমি একটা এখানে সংখ্যা নিয়েছি 4900। এর যদি আমরা উৎপাদক করি বা উৎপাদকের সাহায্যে বর্গমূল করি তাহলে আমরা কি পাবো? 4900 আমরা এর উৎপাদক করব। 4900 উৎপাদক করলে আমরা 2 দিয়ে যদি করি পাচ্ছি 2450, এগেন 2 দিলাম 1225, 5 দিলাম 245, 5 দিলাম 49, 7 দিলাম পেলাম 7। তাহলে 4900 উৎপাদক করে আমরা কি কি পেলাম? 4900 উৎপাদক হিসেবে আমরা পাচ্ছি 2 2, 2 5, 2 7। এখন এই 4900 উৎপাদককে যদি আমরা পূর্ণবর্গাকারে সাজাই তাহলে এখানে 2 2 থেকে একটি 2 অর্থাৎ 2 স্কোয়ার বা 2 এর বর্গ, 5 এর স্কোয়ার বা 5 এর বর্গ এবং 7 এর স্কোয়ার বা 7 এর বর্গ পাবো। তাহলে 4900 সমান এতগুলো উৎপাদককে আমরা এভাবেও লিখতে পারি পূর্ণবর্গাকারে সাজিয়ে। এখন 4900 যদি রুট করি অর্থাৎ বর্গমূল করি তাহলে রুট 4900 সমান উৎপাদকটির রুট। এখন উৎপাদকের রুট করলে আমরা এখান থেকে বর্গ থেকে একটি করে মূল পাবো, অর্থাৎ 2 2 থেকে একটি 2, 2 5 থেকে একটি 5 এবং 2 7 থেকে একটি 7। তাহলে এখানে 4900 রুট সমান পাচ্ছি 2 × 5 × 7 বা 70। তাহলে উৎপাদকের সাহায্যে এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। এটা খুব সোজা একটা পদ্ধতি। কোনো একটি সংখ্যার উৎপাদক নির্ণয় করব, তাকে বর্গাকারে পূর্ণবর্গাকারে সাজাবো এবং সেই সংখ্যাটির বর্গমূলের চিহ্ন দেব। উৎপাদকটা যাকে পূর্ণবর্গাকারে সাজিয়েছি তারও বর্গমূলের চিহ্ন দেব এবং বর্গমূলের চিহ্ন তুলে দেবো এবং বর্গ চিহ্নগুলোও তুলে দেবো। এখান থেকে 2 2 2 যে আছে অর্থাৎ 2 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার এবং 7 এর স্কোয়ার, সেখান থেকে শুধুমাত্র একটি 2 অর্থাৎ বর্গ চিহ্নটি উঠে যাবে। উঠে গেলে আমরা পাচ্ছি 2 5 7 অর্থাৎ 5 2 10 এবং 7 2 70 হয়ে গেল বর্গমূল নির্ণয়। উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়টা অত্যন্ত সহজে একটা পদ্ধতি, যে কেউ এটা করতে পারবে। উৎপাদক নির্ণয় করতে পারলেই সে বর্গমূল নির্ণয়টা খুব সহজে করে ফেলতে পারবে। আশা করি বুঝতে পেরেছো যে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় আমরা কিভাবে করছি। এখন আমাদের আজকের ক্লাসে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়টা আলোচ্য বিষয় নয়, আমরা ভাগ পদ্ধতির সাহায্যে যে বর্গমূল নির্ণয় সেটি নিয়ে আলোচনা করব। দেখো, ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমি এখানে 3খানা সংখ্যা নিয়েছি এবং একটু বড় করেই নিয়েছি যাতে সম্পূর্ণ নিয়মগুলো দেখানো যায়। প্রথম সংখ্যা নিয়েছি আমি 1 5 2 2 7 5 6, তারপরের সংখ্যাটা নিয়েছি 1 4 4 7 2 0 9 এবং তারপরের সংখ্যাটা নিয়েছি 1 4 4 0 2 4 0 0 1। এই তিনটে সংখ্যা আমরা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখব কিভাবে ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়। দেখো, ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে এই নামতাটি আমাদের লাগছে, পাশে আমি এই নামতাটা লিখে রেখেছি। এটি লিখে রাখার দরকার নেই, মনে রাখলেই হবে, শুধু তোমাদের দেখানোর জন্য এটা আমি লিখে রেখেছি। এখন ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে কি করতে হবে? প্রথমে সেই সংখ্যাটিকে টুকে পেছন দিক থেকে 2টি করে ভাগ করতে হবে। দেখো, 5 আর 6 একটা জোড়, 7 আর 2 একটা জোড়, 5 ও 2 একটা জোড়। এইভাবে জোড় নির্ণয় করার পর দেখো 1 একা পড়ে আছে। তাহলে যে একা পড়ে থাকবে আমরা তাকে নিয়েই প্রথমে বর্গমূলটা শুরু করব। দেখো 1 একা আছে এবং বর্গমূলের নামটা আমি পাচ্ছি 1 1 কে 1। তাহলে প্রথমে 1 দেবে, ওখানে 1 প্রথমে আসবে, 1 1 কে 1 বসবে। এবার 1 1 কে 1 তো মিলে গেল, তাহলে এখানে ভাগ পদ্ধতির সাহায্যে যেমন মিলে গেলে ওপর থেকে নামাতে হয়, তাহলে আমি ওপর থেকে 5 ও 2কে নামালাম এবং এখানে যে বসেছিল দেখো 2 3 4কে বাদ দিলে প্রথমে আমার 1 বসেছে। তাহলে যে সংখ্যাটি প্রথমে বসেছিল সেই সংখ্যাটি হচ্ছে 1। এখানে আমি 1-এর ডবল 2 নেব। 22টা কিন্তু পরে হয়েছে, আমি 1-এর ডবল 2কে নিয়েছি। অর্থাৎ প্রথমে যে 1 ছিল সেখান থেকে আমি প্রথমে যে 1 বসিয়েছিলাম আমি সেখান থেকে আমি এর ডবল এখানে আসবে, অর্থাৎ 1-এর ডবল আমি 2 নিয়েছি। দেখো 1-এর ডবল 2 নিয়েছি এবং ওপর থেকে নেমেছে 52। তাহলে প্রথমে 2 নিয়েছিলাম এবং 52-র কাছে কবার যাবে? দেখো 52-এর কাছে আমি পেছন থেকে যদি 2টাকে বাদ দিয়ে দিই, পড়ে থাকে 5, তাহলে প্রথম 2 কবার যাবে? 5-এর কাছে 2বার যাবে। এখন দেখো 2 বসালে ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূলের নিয়মে এখানে যদি আমি 2 নিই তাহলে আমাকে 2 দিয়েই গুণ করতে হবে। তাহলে এখানে আমি 2 নেব এবং নিয়ম অনুযায়ী এখানেও একটি 2 নেব। তাহলে দেখো 2 নিয়েছিলাম, 1-এর ডবল 2 নিয়েছিলাম, তার পাশে 2 বসালাম এবং 2 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে যে ছিল 1 সেখান থেকে আমি 1-এর পাশে 2 বসিয়েছি, এখানে 2 নিয়েছিলাম, 2-এর পাশে 2 বসিয়েছি এবং 2 দিয়ে গুণ করছি। তাহলে দেখো 2 দিয়ে 22 হলো, 2 বসানোর জন্য 22 হলো
এবং 2 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 44। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কী ঘটছে। 44 অর্থাৎ 52-র নিচে আমরা 44 বসালাম। তাহলে এখানে দেখো 52 থেকে 44 যদি আমি বাদ দিই তাহলে পড়ে থাকছে 8। তাহলে এবার এখানে মিলল না, এটা কিন্তু মেলেনি, পড়ে আছে 8 এবং 8 পড়ে থাকার জন্য এখান থেকে আমি আবার পুনরায় 27 নামাবো। তাহলে এখন দেখো আমি এখানে পেয়েছি 12, এই 3 4 পরে এসেছে, প্রথমে আছে 12। তাহলে 12 ডবল কত হচ্ছে? 12 ডবল হচ্ছে 24। তাহলে এখানে আমি প্রথমে 24 বসিয়েছি। এখন আমার সংখ্যা এখানে আছে 872। তাহলে 872 আর এখানে পাচ্ছি আমি 24। তাহলে কতবার যাবে? তাহলে 8-এর কাছে যদি আমি 2কে এখানে যদি আমি 2 সামনে 2 আছে এর, আর এর সামনে আছে 8, তাহলে 8-এর কাছে 2 কতবার যেতে পারে? 8-এর কাছে 2 4বার যেতে পারে, কিন্তু এটা 4 দিয়ে গুণ করলে 4 24 96, 82 আছে এখানে। যদি আমি পেছন দিক থেকে একটি 7 ও পেছন দিক থেকে একটা 3 বাদ দিয়ে দিই, তাহলে 4 24 96, 82 থেকে বড় হয়ে যাবে, সেক্ষেত্রে 4 যাবে না। ভাগায়ের নিয়ম অনুযায়ী কোনো বড় সংখ্যা নিচে বসে না। তাহলে আমি এখানে 4-এর বদলে 3 নেব। দেখো 3 24-এর পাশে 3 বসালাম, প্রথমে পেয়েছিলাম 24, 12 ডবল, এখানে যে 12 ছিল তার ডবল নিয়েছিলাম 24, এবং 24-এর পাশে আমি 3 বসিয়েছি। তাহলে 3 নেওয়ার বসানোর জন্য 3 দিয়ে আমি গুণ করছি, এবং এখানেও 12-র পাশে 3 বসাবো। তাহলে দেখো এখানেও 3 বসাতে হচ্ছে, এখানেও 3 বসাতে হচ্ছে, আবার পুনরায় 3 দিয়ে গুণও করতে হবে। তাহলে এইখানেই ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূলে একটু জটিলতা এসে যায়, যে 3বার একই জিনিস ইউজ হচ্ছে। দেখো 24-এর পাশে 3 বসাচ্ছি, এখানেও 3 নিতে হচ্ছে এবং 3 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 3 দিয়ে গুণ করে যে গুণফলটা পাবো এর নিচে বসবে। তো 3 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 729। তাহলে 729 থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি 98। এখানে তো 827 ছিল, তলায় 729 মিলল না, তাহলে আমাকে ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে পড়ে রইল কত? 98। এখানে 98 পড়ে রইল, আমার এখানে আছে 56 জোড় আছে। তাহলে 98-এর পাশে 56 জোড়টি এসে 90। 98-এর পাশে 56 বসলো। বসার পর আমরা এখানে কি করব? আমরা এখানে এত দূর পর্যন্ত এসেছি এখনও পর্যন্ত। তাহলে 123-এর যে ডবল সেটা এখানে বসবে 246। তাহলে 246 আমি বসালাম, এই 4টা আমি পরে নিয়েছি। দেখো 246 আমি এখানে বসিয়েছি, 4টা কিন্তু পরে নিয়েছি। 123-এর ডবল 246। তাহলে এবার দেখো 4 দিয়ে করলে পুরো সংখ্যাটি মিলে যাচ্ছে। এখন যদি 9-এর কাছে তো 4 দুগুণে 8, দেখো এদিকে পেছনে সব সংখ্যাগুলো ছেড়ে দাও, এদিকে পেছনে সব সংখ্যাগুলো ছেড়ে দাও, দিলে পড়ে থাকছে সামনে 2 আর এখানে পড়ে থাকছে 9। তাহলে 9-এর কাছে 2 4বার যায়, 4 দুগুণে 8, 5বার তো যায় না। তাহলে 4 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে যেমন গুণ করব, তেমনি 246 পাশে এই 4টি আমাকে নিতে হবে। কেন? 4 এখানে বসাতে হবে, আবার 4 দিয়ে গুণ করতে হবে, এখানেও 4 বসাতে হবে। তাহলে 3 জায়গায় একই সংখ্যা বসছে। তাহলে এখানেও 4 আমি বসালাম, এখানে 246-এর পাশে 4 বসালাম, আর পুনরায় 4 দিয়ে আমি গুণ করছি। তাহলে 4 দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে? 4 4 16, 4 6 24, 1 25, 5, 4 4 16, 2 18, 4 দুগুণে 8, 9। অর্থাৎ 4 দিয়ে গুণ করলে পুরো বর্গ সংখ্যাটি অন্তিম অর্থাৎ শেষে এসে সম্পূর্ণ মিলে গেল। তাহলে এই যে মিলে গেল, কোনো ভাগশেষ আর রইল না, তাহলে সেই জন্য এটি পূর্ণবর্গ সংখ্যা হলো। তাহলে এই সংখ্যাটির বর্গমূল কত পেলাম আমরা? 1234। তাহলে এই 1234টাই হচ্ছে এই সংখ্যাটির বর্গমূল বা নির্ণেয় বর্গমূল 1234। দেখো এখানে অপর একটি সংখ্যা নিয়েছি 1447209। তাহলে এই সংখ্যাটিও একই রকমভাবে পেছন দিক থেকে দুটো করে ভাগ করব। তাহলে এখানে দেখো 09 একটা, অর্থাৎ আমরা সবসময় কিন্তু ডান দিক থেকে ভাগ করব, বাঁ দিক থেকে কখনো ভাগ করব না, সবসময় ডান দিক থেকে ভাগ করে এদিকে আসবো। তাহলে 09 একটা জোড়ে পেয়েছি, 72-কে একটা জোড়ে পেয়েছি, 44-কে একটা জোড়ে পেয়েছি, এবং 1 পড়ে আছে। তাহলে যেটি পড়ে আছে তার সঙ্গে আমরা করব। তাহলে 1 1 যার 1, অর্থাৎ 1 1 1 1, এটা মিলে গেল, 44 নামলো। 1-এর ডবল প্রথমে আমরা তো পেয়েছি, এগুলো তো ছিল না, প্রথমে আমরা পেয়েছি শুধু 1। তাহলে শুধু 1, তার ডবল 2, তার পাশে 2 বসালাম, 22 হলো, আবার 2 দিয়ে গুণ করলাম, 22 দুগুণে 44, এখানেও মিলে গেল। তাহলে 22 দুগুণে 44 মিলে যাওয়ার পর 72 আমার এখানে এসে নামলো। এবার দেখো মজাটা, 12-র ডবল হচ্ছে 24, 12-র ডবল 24। এখন 24 যদি আমি পাই আর এখানে পাই 72, তাহলে কি করে সংখ্যাটা যাবে? কেন 24-এর পাশে যদি আমি 0 বা 1ও বসাই, সেটা 72 থেকে অনেক বড় হয়ে যাবে।
তাহলে 24-এর পাশে আমি একও বসাতে পারছি না। 24-এর পাশে যদি এক বসিয়ে এক দিয়ে গুণ করি সেটি 241 হয়ে যাবে। তাই 241 তো শুধু 72 পাশে বসবে না, 0 তো আমি পরে নামিয়েছি, 0 তো প্রথমে ছিল না, প্রথমে তো শুধু ছিল 72। এখন প্রথমে 72 তলায় বা 72 নিচে আমরা তো 24-এর তলায় 24-এর পাশে যদি একও দিয়ে গুণ করি 241 তো 72 নিচে বসাতে পারবো না। তাহলে আমাকে বাধ্য হয়ে কী করতে হয়েছে, ছোট হওয়ার জন্য 0 দিয়ে আমাকে ওপর থেকে নামাতে হয়েছে। এখন দেখো ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূলে 0 দু জায়গাতেই দিতে হয়, এখানেও একটা 0 দিতে হবে এবং 24-এর পাশে একটা 0 দিতে হবে, দিয়ে ওপর থেকে আমাকে আর একটা যে জোড় আছে সেই 0-9কে নামাতে হবে। তাহলে আমি 0-9কে নামিয়েছি। তো এবার 24-0 এখানে 12-0 এই পর্যন্ত আমি এসেছি এবং এখানে 7209 পেয়েছি। তাহলে এর পরবর্তী পর্যায়ে আমি যদি 3 দিই, দেখো এখানেও 3 দিয়েছি, এখানেও 3 দিয়েছি এবং একে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দিয়ে গুণ করলে এটা 7209 হবে। তাহলে এখানেও মিলে যাচ্ছে, দেখো 3 দিয়ে যদি আমি গুণ করি 3 3 9, 3 0 0, 3 4 12 2, 3 2 6 1 7। তাহলে এখানে দেখো 2403 এবং পুনরায় 3 দিয়ে গুণ করে আমি এখানে পেলাম। তাহলে বুঝতে পারছো যে 2403কে 24 আর 0 পাওয়ার পর তার পাশে 3 বসিয়েছি, 3 দিয়ে গুণ করেছি, 7209 হয়েছে। তাহলে প্রথমে হয়েছিল আমার 1, 1কে 1 দিয়েছিলাম, তারপরে 44 নেমেছিল, 1-এর ডবল বসিয়েছিলাম 2, তার পাশে 2 এসেছিলো, এগেন 2 দিয়ে আমাকে গুণ করতে হবে। এটাই হচ্ছে ভাগের পদ্ধতির সাহায্যে বর্গমূলের নিয়ম। যা বসাবো আমি তার সেটা দিয়েই গুণ করতে হবে, অন্য কিছু দিয়ে গুণ করে মেলানোর চেষ্টা করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে ভাগের সাহায্যে বর্গমূল সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাহলে 1-এর ডবল 2, তার পাশে 2 দিয়েছি এবং 2 দিয়েই গুণ করেছি, সেক্ষেত্রে 44 মিলে গেছে। পুনরায় আমি 72 নামিয়েছি, 72টুকু নামিয়েছি, দেখো এই 0-9 কিন্তু তখন ছিল না। তাহলে 72 নামানোর পর দেখা যাচ্ছে যে 12 আমরা এখানে পেয়েছিলাম, প্রথম ক্ষেত্রে 1 আর 2 12, তাহলে 12 এখানে ডবল বসেছে 24। তাহলে আমি যদি 24-এর পাশে একও বসাই সেক্ষেত্রে 72 থেকে বড় 241 হয়ে যাচ্ছে, তাহলে বসছে না। তাহলে কি করব, আমাকে বাধ্য হয়ে তখন ওপর থেকে নামাতে হবে। এখন ওপর থেকে নামাতে গেলে যেমন ভাগের ক্ষেত্রে 0 দিয়ে নামাতে হয়, এখানেও 0 দিয়েই নামাতে হবে। তাহলে 0 এখানেও দিতে হবে, 24-এর পাশেও দিতে হবে, দিয়ে ওপর থেকে আমি 0-9কে নামালাম। এখন 72 পাশে যখন 0-9 এলো তখন এটা 7209 হলো। এখন ছিল 240, তার পাশে আমি 3 দিয়েছি এবং 3 দিয়ে গুণ করেছি, করতে এটা পুরো সংখ্যাটি মিলে গেছে। তাহলে এইটা হলো 1203 হলো এর বর্গমূল। তাহলে এই সংখ্যাটির বর্গমূল করলে আমরা পাচ্ছি নির্ণেয় বর্গমূল হিসেবে 1203, অর্থাৎ উত্তর 1203। দেখো আরেকটি সংখ্যা আমি নিয়েছি 6241। এখানে তো দেখলে 0 দিয়ে প্রত্যেকবারেই তো আমি যে সংখ্যাগুলো আগে নিয়েছিলাম প্রত্যেকবারে একটি করে সংখ্যা পড়ে থাকছিল ভাগ করার পর। এখন দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটি সংখ্যা নিয়েছি যাতে দুটো দুটো করে ভাগ করার পর দুটো সংখ্যা পড়ে আছে। তাহলে এখন কি হবে, এখন দেখো 6241কে আমি ডান দিক থেকে দুটো করে ভাগ করার পর শেষে আমি একটা জোড় পাচ্ছি। তাহলে এটা কত যাবে, আমরা সেই বর্গমূলের যে নামটা লিখেছিলাম সেখান থেকে দেখো 62 কবার যাবে। দেখো 7 7 49, 28 64, 62 থেকে বড়, তাহলে 7 7 49টা এখানে আসবে। তাহলে 7 7 49 বসালাম, 62 থেকে বিয়োগ করলাম 13 হলো, 7-এর ডবল আমি 14 নিচ্ছি এখানে। এবার নেওয়ার পর ওপর থেকে 4 আর 1 অর্থাৎ 41 নামছে এবং 14-র পাশে 9 বসাচ্ছি যখন, তখন এটা মিলে যাচ্ছে। দেখো 9 1-কে 9, 4 9 36 আর 8 44, 4 হাতে 4, 9 1-কে 9 আর 4 13। তাহলে দেখো এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়তে এখানে কি হচ্ছে, দেখো এখানে আমরা পাচ্ছি 7 আর 9 অর্থাৎ 79 এই সংখ্যাটির বর্গমূল। আবার বলছি দেখো দুটো জোড় যে পেয়েছি পেছন দিক থেকে ভাগ করে আমরা যে দুটো জোড় পেয়েছি সেই দুটো জোড়কেই প্রথম করব। তাহলে 28 64 এটা বড় হয়ে যাবে, বর্গমূলের নামটা তোমরা ওখানে দেখলে আগে যে সেম জিনিস দিয়ে গুণ করে বর্গমূলের নামটা বানানো হয়েছিল, সেখান থেকে আমরা পাচ্ছি 7 7 49। তাহলে 62 তলে 49 বিয়োগ করলে পাচ্ছি 13, ওপর থেকে নামলো 41, এখানে প্রথমে 7 ছিল, তো 7-এর ডবল 14, তার পাশে 9 বসাতে মিলে যাচ্ছে, তাহলে এখানেও 9 বসছে, এখানেও 9 বসছে এবং 9 দিয়ে গুণ করছি, গুণ করলে আমার সংখ্যাটি মিলে গেল। তাহলে নির্ণয় বর্গমূল হলো 79। দেখো আমি আবার একটি সংখ্যা নিয়েছি 144024001। দেখো এখানে পেছন দিক থেকে দুটো দুটো ভাগ করার পরে আমার 1 পড়ে আছে, সেই একইভাবে 1 1-কে 1 নিলাম, অর্থাৎ 1 1 0 1, 1 1 নেওয়ার পর মিলে গেল, এখানে 44 নামলো,
প্রথম 1 যে পেয়েছিলাম তার ডবল 2, তার পাশে 2 বসালাম, 2 দিয়ে গুণ করলাম, 44 মিলে গেল। এখন এই পর্যন্ত মিলে গেল। তাহলে মিলে যাওয়ার পর পরবর্তী জোড় 0 আর 2। তাহলে দেখো এই পর্যন্ত আমার ছিল না, আমার প্রথমে ছিল 0 আর 2। তো সেখানে আমি 12 ডবল 24 নিয়েছি। তো 12 ডবল 24 আর এখানে ওপর থেকে নেমেছে 0 আর 2, এগুলো তো আগে ছিল না। 4001 তো আমি প্রথমে নামাইনি। এখন 4001 প্রথমে না নামানোর জন্য প্রথমে ছিল 2, তাহলে সেক্ষেত্রে 12 ডবল এখানে প্রথমে ছিল আমার শুধু 24টুকু। প্রথমে আমার শুধু এই 24টুকু ছিল। যেমন এখানে প্রথম আমার ছিল 2, তার পাশে আমি 2 বসিয়েছি, 2 দিয়ে গুণ করেছি। তাহলে এখানে আমি পেয়েছি, প্রথমে 1 পেয়েছিলাম, তারপরে 2 এসেছে এখানে। তাহলে 12 ডবল আমি 24 বসিয়েছিলাম। এখন 24 ওপর থেকে 0 আর 2 পেয়েছি। তাহলে এগুলো তো ছিল না আগে। তাহলে 0 2-এর কাছে 24 কী করে যেতে পারে? যেতে পারে না। তাহলে একইভাবে যেমন আগে দেখলে যে 0 খাইয়ে নিতে হবে, তাহলে এখানেও একটা 0 দিলাম। তাহলে 12-র পরে আমি এখানে একটা 0 দিলাম। এই পর্যন্ত আমার এলো। তাহলে এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, অর্থাৎ 24-এর পাশে 0 দিলাম, দিয়ে ওপর থেকে আমি আর একটা জোড় 4 আর 0কে নামালাম। এই কিন্তু তখনও আসেনি, অর্থাৎ 0 2-এর পাশে 4 0 নামলো। তাহলে দেখো 4 0 2-এর পাশে 4 0 নামায় এটা হলো 240। তাহলে এখানেও 240 পর্যন্ত হয়ে আছে। তাহলেও আমি 1 দিয়ে আর করতে পারছি না, কেন এখানে আমি দিতে পারবো না। এখানে আমি যদি 1ও দিই, এখানে 240 আর এখানে 240, তাহলে সেম 1 দিয়েও গুণ করতে পারবো না। 1 দিয়ে গুণ করতে গেলে এটা 2401 হয়ে যাবে। তো সেক্ষেত্রেও ছোটো হচ্ছে। তাহলে পুনরায় আমরা আবার একটা করে 0 দেবো। তাহলে এখানে এত পর্যন্ত আমরা এলাম, 0 পর্যন্ত এলাম। তাহলে দুটো করে 0 দিয়ে আমরা দুটো করে জোড়কে নামালাম। একটা 0 দিয়েছিলাম, তাতেও হয়নি। আবার পরবর্তী পর্যায়ে আরও একটি করে 0 দিয়ে আমি পাশের 0 1 জোড়টিকে এখানে নামিয়ে নিয়ে এলাম। তাহলে 0 1 জোড়টিকে নামিয়ে নিয়ে আসার পরে কী দেখাচ্ছে? দেখো এখানে 1 দিয়ে যদি করি তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে। দেখো 1 দিলাম এখানে, এবং এখানে 1 দেওয়ার পর 1 দিয়ে যদি আমরা গুণ করি, সেম টু সেম আমরা একদম পুরোপুরি হুবহু মিলে। তাহলে এখানেও আমি 1 দিলাম। তাহলে এবার বুঝতে পারছো যে বর্গমূল নির্ণয় করতে গেলে যদি কোথাও আটকে যাই, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমি 0 এখানে দেবো, দিয়ে ওপর থেকে একটা জোড়কে নামাবো। তাতেও যদি না মেলে তাহলে আবার 0 দেবো, দু জায়গাতেই 0 দেবো, দিয়ে পাশের জোড়টিকে আবার নামাবো। তারপর দেখবো যাচ্ছে কি না। তাহলে দেখো এখানে নামানোর পর চলে যাচ্ছে, 1 দিয়ে করলেই মিলে যাচ্ছে। তাহলে এখানেও এটা পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে গেলাম, এখানে কোনো ভাগশেষ নেই। তাহলে এই বর্গ সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূল আমরা হিসেবে পেলাম কত? 21201, অর্থাৎ 12001। তাহলে এই সংখ্যাটির নির্ণেয় বর্গমূল 12001, আর উত্তর হলো 12001। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, ডিটেলস নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে ভাগের সাহায্যে বর্গমূল করতে হয়। কোথাও যদি আমরা আটকে যাই তাহলে আমাদেরকে কী করতে হবে? এখানেও 0 দিতে হবে একখানা, এখানেও একখানা 0 দিতে হবে, দিয়ে ওপর থেকে পরবর্তী জোড়কে নামাতে হবে। তাতেও যদি না হয় তাহলে পুনরায় আবার একটা করে আমরা 0 দেবো, দিয়ে পরবর্তী যে জোড় আছে সেটিকে নামাবো। তারপর দেখবো যাচ্ছে কি না। এইভাবেই কিন্তু ভাগের সাহায্যে বর্গমূল আমরা নির্ণয় করে থাকি। আশা করি বুঝতে পারছো। তবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকো, এবং অল বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে সম্পূর্ণ ভিডিও যখনই আমি ছাড়বো তার সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে। উপকৃত যদি হও তবে তোমরা চ্যানেলটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং যাতে তোমার বন্ধুবান্ধব যারা আছে তারাও এখান থেকে কিছু শিখতে পারে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হয় ও দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়, এবং অন্য যা কিছু সংখ্যা পড়ে থাকে তাদের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। এখন অন্য যা কিছু সংখ্যা বলতে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার বর্গমূল করতে গেলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না, অর্থাৎ পূর্ণবর্গ নির্ণয় করতে পারবো না। সেক্ষেত্রে আমরা দশমিক ভগ্নাংশ নির্ণয় করব, এবং সেই পদ্ধতি নিয়েও আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা তাহলে দশমিক ভগ্নাংশ এবং ভগ্নাংশের বর্গমূল নিয়ে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই।